দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইন কানুনে। আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত যেসব আইনি ঝামেলার মুখোমুখি হই সে বিষয়ে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি আমাদের এই আইন কানুন অনুষ্ঠানে। আজকে আমরা সেই পথ পরিক্রমায় কথা বলবো গত সপ্তাহে যে বিষয় নিয়ে বলছিলাম, আবার সেই বিষয় নেই, অর্পিত সম্পত্তি আইন। দর্শকেরা আমাদের টেলিফোনের লাইনগুলো ওপেন হয়ে গিয়েছে। আপনাদের যদি অর্পিত সম্পত্তি অথবা শত্রু সম্পত্তি যে নামেই বলা হোক না কেন সে বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন। আমি অনেক হক এবং আমার সাথে আজকে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য। চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। অপূর্ব কুমার ভট্টাচার্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আবারও আপনি আমাদেরকে সময় দিচ্ছেন সেই কারণে। আচ্ছা, প্রথমেই আমরা একটু আবার ব্যাকগ্রাউন্ডে চলে যে খেয়াল গত সপ্তাহে বলছিলাম আমরা, সেটা হচ্ছে যে 1965 সালের সেই পাকিস্তান ভারত যুদ্ধের সময় যে আইনটা হয়েছিল সে আইনের দায়ভার এখন আমরা বহন করে চলছি। তো প্রথমে একটু আমি আপনাকে একটা করে নিই যে আমাদেরকে একজন চিঠি লিখে পাঠিয়েছেন, চিঠি লিখে না মেসেজ দিয়ে জানিয়েছেন যে তার নাম হরিপদ বিশ্বাস। তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং তার সম্পত্তিকে অর্পিত তালিকা থেকে অবমুক্তির জন্য গত বছরের 31শে আগস্ট তিনি গোপালগঞ্জের অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে আবেদন করেছেন। 8 মাস পের হয়ে গিয়েছিল কিন্তু কখনো আবেদনের শুনানি হয়নি। 8 মে 2013 তারিখে ট্রাইব্যুনাল তার আবেদন শুনানির জন্য দিন ধার্য করেছিলেন, কিন্তু হরতালের জন্য সেদিন কোনো ট্রাইব্যুনাল হয়নি এবং তিনি বলছেন যে খুবই হতাশ অবস্থায় যে জেলা জজ মহোদয় তার নিয়মিত কার্যক্রম চালাবেন না, ট্রাইব্যুনাল দেখবেন। ট্রাইব্যুনাল বিচারক হিসেবে তিনি প্রথম দু একটা মামলার শুধু বাছাই শুনানি পর্যন্ত সম্পন্ন করেছেন, এখন পর্যন্ত কোনো মামলার নিষ্পত্তি করতে পারেননি। তো ওনার কি আছে এখানে? আইনটা হচ্ছে এখানে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ 2009, জি 1 সাল থেকে 2009 আমরা গতদিন এটা আলোচনা করেছি প্রত্যর্পণ আইন। জি, এখন ওই আইনে আছে যেটা 300 দিনের মধ্যে যেদিন সে মামলাটা দায়ের করবে সেদিন থেকে 300 দিনের মধ্যে এটা শেষ করতে হবে শুনানিটা। জি, এরপর যদি ট্রাইব্যুনাল যদি মনে করেন এরপরে 60 দিন পর্যন্ত বর্ধিত করতে পারেন। এরপরেও যদি চান তারপরে হচ্ছে 30 দিন। ঠিক আছে, এখন 300 এবং তার সাথে 60 এবং 30 390 দিন। 90 দিন। এরপরেও কি কারণে উনি পাচ্ছেন না সেটা কিন্তু লিপিবদ্ধ করতে হবে। আইনে আরেকটা ফাঁক করে দিয়েছে এর মধ্যে যে কি কারণে দেখাতে হবে। তবে এখানে জেলাজজের নেই, এখন তো সিনিয়র সহকারী জজ ওখানে চলে যাচ্ছে। এখন এটা যেটা যে এরপরেও আমরা কিন্তু দেখেছি যে হয়তো মামলার নিষ্পত্তি হচ্ছে ট্রাইব্যুনালে, কিন্তু ট্রাইব্যুনালে এরকম একটা দীর্ঘসূত্রিতার অভিযোগ সবাই করছেন। সারা বাংলাদেশ থেকে এরকম একটা অভিযোগ আছে। এটাকে আসলে আইন মন্ত্রণালয়কে এই বিষয়টা তদারকি করতে হবে যে এটা তাদের দ্রুততার সাথে যাতে কিভাবে নিষ্পত্তি হয়। এক্স্যাক্টলি, কারণ দ্রুততার সাথে নিষ্পত্তি করার জন্য যা যা প্রয়োজন সেভাবে লজিস্টিক সাপোর্টটা দিতে হবে। এই সাপোর্ট দিলে এটা শেষ হবে। এই বিষয়ে আমাদের ভূমি মন্ত্রণালয় থেকে বলেছে, ভূমি মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়, যে 50 বছরের পুরনো সমস্যা কাগজপত্র দেখে শুনে মামলা শুরু করতে অনেক সময় লাগবে। এখানে তো আমার তো মনে হয় না যে এখানে অত কোনো আইনে সেরকম কোনো বিষয় নেই। আইনটা একেবারে ক্লিয়ার করে দিয়েছে। এটা আইনটা সম্পর্কে একটু আগে আমাদেরকে বলেন তাহলে, যে আইনের কোন ধারাতে এই জিনিসগুলোকে কিভাবে মানে কার্যক্রমটা কিভাবে চলবে এটা যদি একটু আমাদেরকে আগে বলেন তাহলে বোধহয় সবার জন্য সুবিধা হবে। এখন প্রথমে হচ্ছে সে তো মামলাটা দায়ের করেছে জি ট্রাইব্যুনালে, জি, আর তার আবেদনটা এটা আমি একটা এখানে একটা সহজভাবে বলি। বিষয়টা হলো আবেদনপত্র। এটা যদি আপনি সিভিল মামলার মতো দেখেন পুরোটা তাহলে কিন্তু ঠিক নেই, কিন্তু আমাদের একটা ভুল জায়গা হচ্ছে এখানে। এটাই আমি বলি, আবেদনপত্র হচ্ছে অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন সাধারণত আমরা যেটা জানি যে সামারি একটা জুরিসডিকশন আন্ডার, অর্থাৎ সংক্ষিপ্তভাবে জিনিসটাকে দেখতে হবে। যখন আমরা আরজি বা প্লেনতে চলে যাব সেইভাবে কিন্তু এটা হওয়ার কথা না। বিষয়টা ছিল এই জায়গাতে আমাদের ভুল। জি, এখন আমাদের মনে হয় এই ট্রাইব্যুনাল এই জায়গাতেই মনে হয় এক জায়গাতে আছেন। এটা হলো আবেদনপত্র। জি, এই আবেদনটা জাস্ট একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা কি? অ্যাপ্লিকেশনটা হলো ওখানে কে কে ওয়ারিশন ছিল, আমার বিষয়টা কি, আমি কোন অধিকারে সেই সম্পর্কিত আমার কাগজটা দেবো। সেটা হলো আমার সাকসেশন সার্টিফিকেট আমি দেবো। সেখান থেকে আমার ক্ষতির দিকে যে সেখানে আমি কিভাবে
সহ-অংশীদার আছে মালিকানার সংজ্ঞায় যেখানে যেই সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞায় যদি আমি থাকি এটা না কিছু দেখার বিষয় নেই, সম্ভব। এখানে আমি দেখছি অনেকগুলো আমার কাছে যেগুলো এসটির মধ্যে এই সাক্ষী নিচ্ছে, যারা নিচ্ছে বিষয়টা, এগুলো কোনো দরকার নেই। এখানে একটা যদি এমন হয় যে একই জমির ব্যাপারে দুজনা করছেন, যদি সেরকম কোন একটা পজিশন দাঁড়ায় যে দুজনে বলছেন দুজনে আমাদের, তখন সেখানে সাক্ষী জায়গা বা মালিকানা আছে, যেখানে আপনার একদমই পরিষ্কার যে আমি একমাত্র উত্তরাধিকারী বা আমার সাথে যারা সবাই মিলে আমরা যারা আবেদন করছি তারাই এটার, এবং সেখানে যদি আমরা খতিয়ান যদি বলি, সেই পর্চাগুলোর কথা যদি বলি যে আরএসএ কি আছে, সিএসএ কি আছে, সব যদি মিলে যায় তাহলে তো এখানে আসলে সময় লাগার কিছু নেই। এটা হলো শুধু ক্লান্তি করছে, এটা আমাদের এটা ওই ট্রেডিশনাল আমরা যেভাবে বুঝি, অর্থাৎ দীর্ঘ শক্তিটা, দীর্ঘ শক্তি মানে সবসময় অনেক সময় ট্রাইব্যুনাল থেকে হয়, অনেক সময় লয়ার থেকে হয়। এটা লয়ার কিন্তু আসলে এটা তারা কি করেন এটাতে, যে যতদিন টানতে পারবেন ততদিন উচিত না তাদের, এটা কিছুই না। এটা কিন্তু আন্তরিকতার একটা প্রশ্ন, তবে সরকারের আন্তরিকতার কোনো এখানে কোনো আমি ঘাটতি দেখি, আইনটা কিভাবে তৈরি, মানে সরকার তো আইনটা বানিয়ে দিয়েছে, এবং আইনটাকে প্রয়োগ করার জন্য জাজ সাহেবদেরকে নিয়োগ দিয়ে দিয়েছেন, নিম্ন পর্যায়ে একেবারে সিনিয়র সহকারী জজ থেকে শুরু করে, মানে সিনিয়র সহকারী জজ বাংলাদেশের প্রত্যেক জায়গায় তো সিনিয়র সহকারী জজ একজন থাকে, অনেকেই থাকে অনেক। তো তাহলে এইগুলো তো আসলে, এবং এটা যদি ডেলি 5টা করে শুনে আমার মনে হয় থাকার কথা না। আমি আপনাকে মজার হিসাব বলি একটা, যে 2012 সাল পর্যন্ত, আমি 2012 সালের কথা বলছি, পরেরটা তো আসছি, টোটাল আপনার 1,45,000 মামলা দায়ের করা হয়েছিল, ট্রাইব্যুনালে হয়েছিল 86,532টি, আর জেলা কমিটিতে ছিল 59,191টি। 2012 ডিসেম্বর পর্যন্ত 248টা হয়েছিল নিষ্পত্তি ট্রাইব্যুনালে, আর 830টা হয়েছিল জেলা কমিটিতে, অর্থাৎ নিষ্পত্তি হওয়ার মামলার সংখ্যা ছিল 1078টি। অর্থাৎ 2011 আর 12 সাল মিলিয়ে 1078টি মামলা হয়েছে, নিষ্পত্তি হয়েছিল, আউট অফ আপনার 1,54,000। আমি খুব সংক্ষেপে ঐকিক নিয়ে অঙ্ক করে দেখছি, এই স্পিডে গেলে আগামী 30 বছর শেষ হবে না। এবং 2012 সালের পর থেকে এখন পর্যন্ত আবেদন পড়েছে 9 লাখ, অর্থাৎ মোটামুটি 11 লাখ মামলা পেন্ডিং। এই অবস্থাতে এখন আমরা আমাদের মাননীয় প্রধান বিচারপতি সবসময় বলছেন যে হাইকোর্টের মামলার জট হয়ে গিয়েছে, হুইচ ইজ ট্রু, বাট এখানে কিন্তু কোনো অংশে কোনো কোনো কথা নেই এটাতে। এই মামলায় এটা হলো অ্যাপ্লিকেশন, আমি বারবার বলেছি এইটা কিন্তু একদিনে সম্ভব, এটা 2 দিন 5 দিন 7 দিন ইয়ে করার বিষয় নেই, কারণ যে প্রসেস তারা ফলো করছে জজ সাহেবরা, মাননীয় জজ সাহেবরা যেটা এখানে ফলো করছে ট্রাইব্যুনালে, এটা কিন্তু ওরা এখানে দেওয়ানি সিস্টেমটা যেখানে কিন্তু আংশিক বলেছে, একটা কথা মনে রাখতে হবে, আংশিক। ওই জায়গায় আংশিক মানে কি, শুধু একটা সময় দেবে, সময় ফেরত আসবে, ফেরত সমন মানে কি একজনকে জানানো, যাদের যাদের সরকারকে জানাবে, সরকারও এখানে জয়েন করে মামলাটা শেষ করে দেবে। মানে সেকশন 13 যেটা আছে আমাদের উৎপত্তি সম্পত্তি প্রত্যর্পণ আইনে, সেটিতে বোধহয় লোকজনের একটা মানে মিস্টেকেন আইডিয়া আসছে, যেহেতু ওখানে বলা আছে যে দেওয়ানি ইস্যুসমূহ এখানে অ্যাপ্লিকেবল হবে আংশিকভাবে। ওই আংশিকটা কোন জায়গায়, সরি ধারা 4 যেটা বলা আছে যে আপনার ফৌজদারি কার্যবিধিকে আপনার এখানে সীমিত প্রয়োগ, দেওয়ানি কার্যবিধি, হ্যাঁ সরি ফৌজদারি বলছি, দেওয়ানি কার্যবিধির একটা সীমিত প্রয়োগের কথা বলা আছে। সো এই সীমিত প্রয়োগটা আসলে কতখানি সেটুকুর ব্যাপার, এই জায়গাটাকে বোঝানো হয়েছে শুধু সমন জারিটা দেওয়ানি কার্যবিধির ওই ইয়েতে, ওটাতে বোঝাতে হবে। আর সমন জারিটা কোনো বিষয় না, আমরা বুঝতেই পারছি এটা কিছুই না, ওই সমন জারিটা, এবং সেখান থেকে সরকার পক্ষকে জানানো, সরকার পক্ষ থেকে সবসময় কোর্টে উপস্থিতি থাকে, ওরা শুধু বলবে যে হ্যাঁ এটা এই অবস্থায় এসেছে, যেহেতু সরকারের কাছে সম্পত্তিটা সরকারের আপনার ওই দখলে আছে, আর এই জন্য সরকার পক্ষের আরো বলতে পারি যে সব যে কোনো একজন পিপি কে যদি দায়িত্ব দিয়ে দেওয়া হয়, জিপি বা মানে আপনার এজিপি যাই সরকারি যারা থাকবেন তাদের যে কোনো একজনকে দায়িত্ব দিয়ে দিলে তারা সবসময় থাকবেন। আচ্ছা, এই প্রজেক্টের ফোন আছে, সেটি নিয়ে নিই। দর্শক, আপনার নামটি করছেন, আপনার প্রশ্নটি। আমি হ্যালো, চুয়াডাঙ্গা থেকে বলছি, শ্রী মাহবুব কুমার খোকন অধিকারী। জি, খোকন অধিকারী বাবু বলুন।
আচ্ছা, আমি তফসিলে একটা সম্পত্তি গত বছরে সাবজেক্ট ওয়ানে দিয়েছিলাম, ওটা ওই সম্পত্তিটা আমার হারিয়ে দিয়েছে। আমাকে বলা হয়েছে যে খাজনা প্রাপ্তির চেক দাখিলা দেয়নি কেন। আচ্ছা, কিন্তু আমি আবার পুনরায় আপিল করেছি, করে আমি সাক্ষী করাবো এবং খাজনা প্রাপ্তির চেক ছাড়া আমার কিছু হচ্ছে না। কিন্তু আমি তো জেলা জজে আপিল করে ট্রাইব্যুনালে অন্য ট্রাইব্যুনাল নিয়ে এসছি, কিন্তু আমার কিছুতেই ওই সাক্ষী করাতে দিচ্ছে না। শুধু সাক্ষী না করে আমার আপিল শুনে নিতে দিয়েছে। তো এখন আমার প্রশ্ন ওই মাননীয় বিচারকের কাছে যে আমার এই যে প্রত্যর্পণ আইন তফসিলে যে সম্পত্তি হিন্দুদের ফেরত দেওয়া হবে, এইটা কি বিভিন্ন রকম অজুহাতে হিন্দুদের আদৌ দেওয়া হবে না বলে এইসব করা হচ্ছে, না বাংলাদেশে আর কোন হিন্দু এই সম্পত্তি পেয়েছে? কারণ কোন হিন্দু পায় না, বরঞ্চ কিছু জাতিগত দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে কিছু লোক এই সম্পত্তি যাতে না পায় এই ধরনের কথা বলে। আমরা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি খোকন বাবু, কিন্তু প্রশ্নের উত্তরটি দিব আমাদের একটি বিরতির পরে। আপনার সাথে থাকুন দর্শকেরা, দেখা হচ্ছে বিরতির অপর পরে। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে এলাম আইন কানুনে। আমি অনেক হক রয়েছে আপনাদের সাথে। আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য এবং আমরা কথা বলছি অর্পিত সম্পত্তি নিয়ে। ঠিক বিরতির আগে দিয়ে আমাদের ফোন করেছিলেন চুয়াডাঙ্গা থেকে শ্রী মাধব কুমার খোকন অধিকারী। মোটামুটি সবার সাথে ওনারটাও একই রকম প্রবলেম, কিন্তু উনি আরো কিছু জিনিস এখানে দিয়েছেন যে ওনারটাতে যেটা হয়েছিল যে যেহেতু উনি ট্যাক্সের মানে দেখাচ্ছিল যে স্বার্থ সংরক্ষণ হয়নি, তাই এটা আর ওনাকে দেওয়া হচ্ছে না। এবং উনি প্রশ্ন রেখেছেন যে এটা কি আসলে উদ্দেশ্য কি প্রত্যর্পণ করা নাকি একেবারেই প্রত্যর্পণ করা নয়। আপনার কাছ থেকে একটু যদি শুনি আমরা। এখানে প্রত্যর্পণের জন্য আইনটা সরকারের কাছে যে 2 লক্ষ একর সম্পত্তিটা রয়েছে, জি, এটা প্রত্যর্পণের জন্য আইনটা করা, জি। আর 4 লক্ষ একর যেটা খতালিকায় রয়েছে সেটাও প্রত্যর্পণের জন্য, এক্স্যাক্টলি, এটা প্রত্যর্পণ কি বলা, জি। এখন এখানে এই যে গতদিন আমি বলছি সত্যান্বেষী মহল, এর সাথে যদি একটা মানুষের এটা যদি আমরা ক্লিন হ্যান্ডে যদি কাজটাকে না করি, ক্লিন হ্যান্ড, সরকার আইনটা করেছে, সরকারের আইনের মধ্যে কোন রকমের এখানে ফাঁক ফোকর আর দেখি না, সেটা তো আমরা বলছি সহজ একটা আইন এবং এটাকে ক্লামজি করার কোনো বিষয় নাই। আমি বারবার বলেছিলাম যে এখানে ট্রাইব্যুনালের কাজটা হচ্ছে এটা 3 দিনের বেশি সময় লাগবে, দেখবে মালিক কে সেটা দেখবে, এখানে এখানে এটা তো হলো দালিলিক প্রমাণ, এক্স্যাক্টলি দালিলিক প্রমাণ। আমার দাদা এটার মালিক, এখন আমার কাকা চলে গেছেন, আমি পাবো, এটা আইনে সেটাই বলা আছে, সহ অংশীদার। তাহলে কেন এরকম এখানে আর কিছু দেখার বিষয় নাই, এই উত্তর আমরা সবাই আসলে খুঁজে বেড়াচ্ছি। আরেকটি ফোন আছে, সেটি নেই, তারপর আমি আপনাকে একটা স্পেসিফিক কোয়েশ্চেন করবো, সেটিতে চলে যাই। দর্শক, আপনার নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি? আমি উজ্জ্বল বলছিলাম, উত্তরবঙ্গের রংপুর থেকে বলছিলাম, জি। আচ্ছা, অর্পিত সম্পত্তি তফসিলভুক্ত সম্পত্তি খ না ক? ক। ক মানে কাকার ক, ক না খ, খ, জি, হ্যাঁ জি। তফসিলভুক্ত সম্পত্তি ডিসি অফিসে আমরা আবেদন করেছিলাম, হ্যাঁ জি। আবেদন করার পরে সেখান থেকে অবমুক্তি করা হয়েছে এবং পরপরে গভর্নমেন্ট ওটা অর্ডিন্যান্স জারি করে আবার সেটা অবমুক্তি করেছে। কিন্তু 90 সালে যে 90 দিকে যে নতুন করে রেকর্ডটা হলো, এই রেকর্ডে যে প্রিন্ট কপি আবার পেয়েছি আমরা, জি, এই প্রিন্ট কপিতে কিন্তু আবার কালেক্টরেটের নামে দেখাচ্ছে। এখন আমার প্রশ্ন হলো এই জায়গায় যে এখন এই রেকর্ডটা সংশোধন করতে হবে কোথায়? আর গভর্নমেন্ট কি সরাসরি করে দেবে নাকি আবার কোর্টের শরণাপন্ন হতে হবে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে উজ্জ্বল বাবু। আমরা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আরেকটি ফোন আছে, সেটি নিয়ে নিই, তারপর একসাথে উত্তর দিব। দর্শক, আপনার নামটি বলবেন, কোথা থেকে করছেন এবং আপনার প্রশ্নটি? আমি গোপালগঞ্জ থেকে উত্তম বলছিলাম, জি বলুন। তো আমি জানতে চাচ্ছি যে মামলায় ট্রাইব্যুনালের মামলায় বিপক্ষে রায় হলো, হ্যাঁ জি, সরকারের বিপক্ষে রায় হলো, সরকার আবার আপিল করলো, আপিল করলে ওটাও সরকারের বিপক্ষে গেল, জি। এক্ষেত্রে সরকারের করণীয় কি বা যার পক্ষে রায় তার করণীয়টা কি? অসংখ্য ধন্যবাদ, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথমে চলে যাই উজ্জ্বল বাবুর যে প্রশ্ন করেছিলেন, রেকর্ড কারেকশন কোথায় করবেন উনি? রেকর্ড কারেকশন এখানে সরাসরি বলা আছে আইনে, এটা জেলা প্রশাসকের কাছে উনি আবেদনটা করবেন, ডিসির কাছে, আর ডিসিকে নির্দেশটা দেওয়া আছে, এক্স্যাক্টলি। এবার ডিসি বলে দেবেন যেখানে রেকর্ড সংশোধন হয় ডিসির, সেই সংশোধন সরাসরি ওনারা ডিসি অফিসে, ডিসির কাছে এটা অ্যাপ্লিকেশন করবেন, আবার বলছে আবেদন করবেন। এখানে মামলার কোনো বিষয় নেই, কোনো মামলা রায় পেয়ে গেছেন, ঠিক আছে। আর উত্তম বাবু
প্রশ্ন করেছেন গোপালগঞ্জ থেকে যে ট্রাইব্যুনালের হেরেছে গভর্নমেন্ট, অ্যাপিলও হেরেছে গভর্নমেন্ট, এখন করণীয় কি? এখন করণীয়, এখন তো উনি যখন জিতেছেন, উনি মামলায় রায় পেয়েছেন, ওনার পক্ষে এসে উনি ডিসির কাছে আবেদন করবেন মামলার কপিটা নিয়ে, সেখান থেকে উনি অবমুক্তি পেয়ে যাবেন। আচ্ছা, আমি আপনাকে একটা স্পেসিফিক কোয়েশ্চেন করতে যাচ্ছিলাম, সেটি অনেকখানি উজ্জ্বল বাবুর প্রশ্নের মধ্যে ছিল, আমি একটু করি। 1974 সালে তো প্রথমে এই আইনটাকে বাতিল করা হলো, এবং তখনই তো একটা লিস্ট করা হয়েছিল যে এগুলো হচ্ছে আমাদের তৎকালীন সময়ে যে শত্রু সম্পত্তি, পরবর্তীতে অর্পিত সম্পত্তি। পরবর্তীতে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি বা দেখি, সেটা হচ্ছে যে 74 সালের পরেও কিন্তু এই কতসিল বলি বা খতসিল বলি, সেগুলোর লিস্টে নতুন নতুন করে প্রপার্টি ঢুকানো হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে 74 সালের পর থেকে কিন্তু আমরা আস্তে আস্তে প্রত্যর্পণের দিকে গিয়েছি। তার আগে পর্যন্ত অর্পিত সম্পত্তিকে সরকার কাস্টোডিয়ান হিসেবে নিচ্ছিল। যখন প্রত্যর্পণের দিকে যাচ্ছি, তখন কি আবার 74 সালের পরে এই নতুন লিস্ট করার কোনো অধিকার সরকারের রয়েছে? বা যদি 74 সালের পরে এটা লিস্টের মধ্যে ঢুকে থাকে, তাহলে একজন মালিকের, জমির মালিকের কর্তব্য কি হতে পারে, তার কি আইডি আছে, সে বিষয়ে আপনি কাছ থেকে শুনবো। তার আগে একটা ফোন নিয়ে নি। দর্শক, আপনার নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি? হ্যালো হ্যালো, জি হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি। আপনি আপনার নামটি বলুন। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, বিশ্বজিৎ। জি বিশ্বজিৎ বাবু বলুন। জি, আমাদের কিছু সম্পত্তি ছিল, আর কিছু সম্পত্তি আমার বাবা থাকতে বিক্রি করে গেছেন। আচ্ছা, তো বিক্রি করার পরে বলা হয়েছিল যে আপনারা দেখে রাখেন। তারপর আমার বাবা অসুস্থ হওয়ার পর তিনি মারা গেছেন। মারা যাওয়ার পর আমরা যখন জানতে পারলাম যে আমাদের সম্পত্তি আছে, বাবা বলছে ওখানে যাবে। তারপর ওখানে যাওয়ার পর আমাদের বাতোয়ারি করা, মানে বলছি আমাদের সম্পত্তি আমরা জানি কত, আমাদের কোনো সম্পত্তি নাই। ঠিক আছে। তারপর আমরা মেম্বার, তারপরে চেয়ারম্যানের মধ্যে কথা বলা হয়েছে। এক্ষেত্রে আমরা বাতোয়ারি একটা মামলা দেওয়া হয়েছে। মামলা দেওয়ার পরে আজকে 4 বছর যাবত এটা কোনো কিছু হইতেছে না। এটা তো অর্পিত সম্পত্তি নয় নাকি? না, অর্পিত সম্পত্তি কিছু আছে, কিন্তু আমার বাবার নামেও কিছু আছে, নামজারি আছে। আচ্ছা, যেটুকু নামজারি আছে সেটুকু পর্যন্ত আমার বাবা খাজনাও দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। 4 বছর হয়ে গেছে, এটা আসলে ঠিক খাজনা অফিসে গেলে খাজনা নিতেছে না, বলতেছে আপনি জায়গা যান। কোথায় যান? জায়গাতে যান। জায়গাতে যেহেতু মানে জায়গা যে লাভ কি হবে? আমি বলতেছি আমার তো জায়গা আছে, সবকিছু আমার বাপ দাদার নামে আছে। জি, আচ্ছা ঠিক আছে, আপনার এটা বুঝতে পারছি। যেটি আমি আগে জিজ্ঞেস করছিলাম সেটির উত্তর আগে দিবেন না বিশ্বজিৎ বাবুকে প্রশ্নের উত্তরটি দিতে চান? 74 সালের এটা একটু ক্লিয়ার করি। 23/3/74 তৎকালীন বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিলেন যে আজ থেকে আর কোন অর্পিত সম্পত্তি রইল না। জি, ওইটাকে বেস ধরে আমাদের এখানে যতগুলো রিট হয়েছে, অর্পিত সম্পত্তির জন্য যতগুলো রিট হয়েছে, অর্পিত সম্পত্তির লিস্টে যারা এসেছে, যেগুলো এসেছে সেগুলো অনেকগুলো তৎকালীন সময় রিট হয়েছে। রিটে 45 DLR, 56 DLR এরকম অসংখ্য, একেবারে আপ টু অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত এই মর্মে এরা রাইটে দিয়েছে, জাজমেন্টটা দিয়েছে যে 23/3/74 পরে কোন ক্রমে আর কোন নতুন করে ঢুকানো যাবে না। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি এই 2009 সালে যতগুলো আপনার লিস্ট করেছে, ওখানে দেখা যাচ্ছে 2010 সাল, 2000 আপনার 8 সাল, 76 সাল, 75 সাল, সবগুলো অবৈধ। এই লিস্টটা অবৈধ অনেক জায়গায়। এখন এটাকে ট্রাইব্যুনাল দেখবে। ট্রাইব্যুনাল কি দেখবে? 23/3, এখানে ট্রাইব্যুনালের একটা করণীয় আছে। ট্রাইব্যুনালের করণীয় হচ্ছে 23/3/74 আগে লিস্টটা কিনা। 24 মার্চ 74 পরে যাই লিস্টের মধ্যে ঢোকা, 23 থেকে আমি পরের দিন ধরে নিচ্ছি, 24 মার্চ 1974 সাল থেকে যে কটা থাকবে হচ্ছে আপনার লিস্টের মধ্যে, ওই ডেটের পরে যেগুলো ঢুকবে সবকটাই ইলিগাল। ওই লিস্ট ইলিগাল, ওই লিস্টে ইলিগাল। ক্রয়ের ব্যাপারেও ক্ষয়ের ব্যাপারেও ট্রাইব্যুনাল যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে 23/3/74 পরবর্তী যদি কোনো দিন থাকে, কোনো দিন যদি সেটা মনে করেন একটা ওরা একটা নাম্বার নাম্বার দিয়ে বলে এত সাল, মনে করেন ঠিক আছে, এত নাম্বার এত সালে 81 সাল হবে না। এটা
সাথে সাথে দেখতে হবে যে এটা অর্পিতই না, ওটা তো একদম 1 মিনিটে বলা হচ্ছে কি উনি 65 সালে চলে গেছেন, তাহলে 81 সালে এসে এটা লিস্ট হলো কেন? তাহলে তো ওটা 1 মিনিটে প্রথম দিন অবশ্যই বাতিল করে দেওয়া যেত। এই বিষয়টা আন্তরিকতার সাথে দেখে আমি মনে করি এইটাই হলো মূল বিষয়, কারণ এটা আমার কথা না, এখানে কারো কথা, এটা জাতির জন্য বঙ্গবন্ধু উনি নিজেই ঘোষণা করেছেন আইন, আবার সেটা পরবর্তীতে সেটা আইন হচ্ছে এবং পরবর্তীতে পরে একটা দিন পরেও সেটা কোনো অর্পিত সম্পত্তি থাকবে না বা লিস্ট আসতে পারে না। ক তালিকা বলেন, খ তালিকা বলেন, ক তালিকা এখন নাই একেবারে। যে অপূর্বদা আমরা একটা ব্রেকে যাচ্ছি, সুপ্রিয় দর্শকেরা আমাদের সাথেই থাকুন, আমরা ব্রেক থেকে ফিরে এসে নারায়ণগঞ্জের বিশ্বজিৎ বাবু প্রশ্ন উত্তর দিব, আবার দেখা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে এলাম আইন কানুন, আমি অনেক হক রয়েছে আপনাদের সাথে। আমরা আজকে কথা বলছি অর্পিত সম্পত্তি আইন নিয়ে এবং আমাদের সাথে অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য। অ্যাডভোকেট ভট্টাচার্য ঠিক বিরতির আগে দিয়ে নারায়ণগঞ্জ থেকে বিশ্বজিৎ বাবু প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে যে তার একটা জমি ছিল, সেটি কিছু অংশ তার বাবা ছিল, কিছু অংশ হচ্ছে তাদের নিজেদের, কিছু অংশ ছিল অর্পিত, কিছু অংশ আবার তার মধ্যে একটা জায়গাতে বিক্রি করার কথা করে গিয়েছিলেন। পরবর্তীতে এখন দেখা যাচ্ছে কোনোটাই তাদের দখলে থাকছে না। তো এটার ব্যাপারে বিষয়টা হচ্ছে যতটুকু অর্পিত, মূল একটা কথা তো মনে করেন 50 শতক 40 শতক বিভিন্ন অঙ্কের শতকে থাকতে পারে, এবার কতটুকু ওনার অর্পিত, যেটুকু অর্পিত সেটা নিয়ে যদি অর্পিত থেকে থাকে, যদি সেটা শিডিউল ক শিডিউলে চলে আসে, তাহলে ও ট্রাইব্যুনালে যেতে হবে। ওই যে বললাম 31 ডিসেম্বর 2013 সাল, এখন তো যেহেতু বুঝতে পারছি 2016-তে চলে এসেছি আমরা। এখন যদি গত সপ্তাহে আমরা বলেছিলাম একটা জিনিস, যে যদি কেউ টাইম অ্যাভেল না করতে পারেন তাহলে তার জন্য একটা পথই ওপেন থাকবে, সেটা হচ্ছে আমাদের 102 আর্টিকেল 102 আন্ডারে সুপ্রিম হাইকোর্টে এসে রিট করা, তাই তো? হাইকোর্টে রিট করার পরে এটাতে কি রেজাল্ট হতে পারে? হাইকোর্টে রিট করার পরে এটা রেজাল্ট একেবারে আমাদের যে ওনারা কি পাঠিয়ে দিতে পারেন ট্রাইব্যুনালে, অত্যন্ত পজিটিভ। জি, অত্যন্ত পজিটিভ। উনি নিজেও করতে পারে, ট্রাইব্যুনালে যাওয়ার তো কোনো দরকার নেই, ট্রাইব্যুনালে দিতেও পারে, এটা হলো রিটের ব্যাপারে। তবে পজিটিভ হলো কারণ এখানে এই যে বললাম 23/3/74 পরে এইটাকে ধরে আর এটা 45 ডিএলআর এবং 56 ডিএলআর এই দুটোতে একেবারে পরিষ্কার করে বলেছে যে ওটাতে কিছু থাকবে না। আবার এটা যেটা সেটা পরবর্তীতে। আচ্ছা, আরেকটা ব্যাপারে একটু আমার আপনার কাছ থেকে জানার যেটি বিষয় রয়েছে, আমাদেরকে যে আমরা যেটা নিজেদেরকে জানতে পেরেছি সেটা হচ্ছে যে মানে সরকার বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে এখানে অর্পিত সম্পত্তির যে প্রত্যর্পণ আইনের যে ট্রাইব্যুনাল আছে সেগুলোতে হেরে যাচ্ছেন, কারণ যারাই যাচ্ছেন তারাই বেশিরভাগ তাদের নিজেদের ন্যায্য কাগজপত্র সবকিছু নিয়েই যাচ্ছেন। হারার সাথে সাথে ঢালাও ভাবে তারা আপিল করছেন, সরকার আপিল করছে। এবং এরপরে আমরা আরেকটা যেটা জিনিস দেখেছি যে সরকার আপিলেও যখন হেরে যাচ্ছেন তারা সরাসরি এসে রিট করছেন। তো নাম দিচ্ছি অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, কিন্তু এর সাথে সাথে সরকারকে আপিলের ক্ষমতাও দিচ্ছে, আবার সরকার সাথে সাথে রিটও করছেন। এখন প্রথম স্তরের পরে দ্বিতীয় স্তর পর্যন্ত মেনে নিলাম, তৃতীয় স্তরেও যখন এটাকে সন্দেহ করা হচ্ছে তাহলে তার প্রত্যর্পণের বিষয়টা তো মনে হয় না যে খুব একটা থাকছে। তো এটার বিষয়ে যদি একটু আমাকে বলেন যে এটি কি আসলে সত্যি কি খুব একটা লাভ হচ্ছে, নাকি এখানে আইনটা পরিবর্তন করা উচিত যাতে আরো সহজভাবে প্রত্যর্পণটা করা যায়? প্রত্যর্পণের মূল বিষয়টাই ছিল সরকারের কাছে যে সম্পত্তিটা আছে, সরকারের দখলে যে সম্পত্তিটা আছে সেটা দিয়ে দেওয়া, এটা সহজে দিয়ে দেওয়া। এটা সরকার তো কাউকে ইজিলি দিয়ে দিতে পারে না, সরকার তো দিতে ট্রাইব্যুনালের মাধ্যমে দেবে। সরকার ইজিলি তো সরকার দিতেই পারে না, দেওয়ার কোনো বিধান নেই। এখন ট্রাইব্যুনালের মধ্যে দিয়ে সরকার দেবেন। ট্রাইব্যুনালে যদি সরকার হয়ে যায় সরকারের তো সরকার করতে পারেন, কিন্তু এখন সরকারের সেটা সরকারের নীতি নির্ধারণের মধ্যে চিন্তা করতে হবে। নীতি নির্ধারণের মধ্যে আমার মনে হয় সেটা অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের জন্য নীতি নির্ধারণটা ছিল। এরপরে যদি করে সেটা ওই যে 57 মহল সেখানে ঢুকে পড়ে সেখানে যার যার কাজ সে করছে, তবে এটা উচিত না। এই অধিকার আছে, সরকারের অধিকার আছে। তা আমার এটা যেটা যেহেতু প্রত্যর্পণ করতে চাইছেন সেখানে আপিলের যদি হেরে যায়, আপিল হেরে যাওয়ার পরে আর কি এই রিট করার ক্ষমতাটা মানে অধিকারটা কি সরকারের কাছ থেকে? সেটা সরকারের নীতি নির্ধারণ থেকে সেটা চিন্তা ভাবনা করে সেভাবে একটা সিস্টেমে আসতে হবে। আসলে জিনিসটাতে মানে ভোগান্তি এবং ঝামেলা
বেড়েই যাচ্ছে। ভোগান্তিটা কমানোর জন্য আমাদের সবাই আন্তরিক হতে হবে। আচ্ছা, আরেকটি ফোন আছে, সেটিতে চলে যাই। দর্শক, আপনার নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি? হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মাঝারুল ইসলাম কাফরুল থেকে বলছিলাম, ক্যান্টনমেন্ট। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে খ তালিকাভুক্ত সম্পত্তি যেটা ইয়ে করা হচ্ছে, আমি যতটুকু জানতে পেরেছি এটা ইয়ে হচ্ছে যে আপনাকে জমা খারিজ করে নিতে হবে এবং হচ্ছে যে ভূমি করটা পরিশোধ করলে এটা কমপ্লিট হয়ে যাবে। জি। কোশ্চেন হচ্ছে যে আমাদের যে সম্পত্তিগুলো আছে এগুলো খরিদকৃত হচ্ছে 68-70, অলমোস্ট 68-70-তে, 1968-1970 এবং 1970-তে ইউনিয়ন পরিষদ থেকে আমরা এটা জমা খারিজ করা আছে এইসব সম্পত্তিগুলোতে। জি। কিন্তু এখন নতুন করে যেটা বলা হচ্ছে যে আমার ওই জমা খারিজটাতে হবে না, আমাকে নতুন করে জমা খারিজ করতে হবে। কিন্তু এই সম্পত্তিগুলোকে মানে নামজারি জমা আবারও করতে হবে। জি, এটা করার প্রয়োজন আছে কিনা, প্রথম প্রশ্ন হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে যে কিছু কিছু সম্পত্তি যদি কোনো কারণে আমি জমা খারিজ করতে না পারি, আমি যেটা নোটিশ দেখেছি, লেটেস্ট নোটিশ ল্যান্ড মিনিস্ট্রির ওয়েবসাইটে, সেটা হচ্ছে যে এই মাসের 30 তারিখ, মেবি 30 তারিখ হচ্ছে লাস্ট ডেট। জি। আমি কোনো কারণে জমা খারিজ যদি করতে না পারি, সেক্ষেত্রে আমার এই সম্পত্তিটা কি আসলে গভর্নমেন্ট থেকে চলে যাবে, না আমি আসলে এই সম্পত্তি আমার কাছে সঠিকভাবে থাকবে? এটি খাস হয়ে যাবে তখন। জি জি, এটা তখন খাস হয়ে যাবে। আর প্রথম যেটি প্রশ্ন করেছিলেন সেটির ব্যাপারে, যে নতুন করে কি আবার নামজারি জমা বলেছেন 1970 সালে ওনাদের নামে এটা ছিল, 1970 সালে ছিল এবং তারা তখন এট দ্যাট পয়েন্ট অফ টাইম সেখানকার ইউনিয়ন পরিষদে তারা নামজারি জমা করেছেন, জমা করেছেন। তা এখন যখন আবার এটা গিয়েছিল, এখন কি আবার ওনাদেরকে করতে হবে জমা? এখন ওনার তো অর্পিত সম্পত্তির তালিকা খ তালিকায় ছিল, খতালিকায় যেহেতু ছিল, এখন ওখানে এই প্রসঙ্গে একটা কথা বলি। বাংলাদেশে এই যে 65 সালের পর থেকে এখানে শুধু হিন্দু জনগোষ্ঠীর সম্পত্তি যে অর্পিত করেছে তা না, চট্টগ্রামে বৌদ্ধ সম্প্রদায় এবং খ্রিস্টানদেরও করেছে। এখন ওনার সম্পত্তিটা, উনি কি হিন্দু, মাঝহারুল ইসলাম, ওনার সম্পত্তিটা অর্পিত খতালিকায় কেমনে আসে? উল্টো হতে পারে, হয়তো আমি যদি বলি, মনে করেন আমি একটা সিনারিও বলছি যে 1965 সালে উনি কারো কাছ থেকে কিনেছিলেন, সেই ভদ্রলোক চলে গিয়েছেন ভারতে, কারণ একজন হিন্দুর কাছ থেকে কিনেছিলেন, হয়তো উনি ঠিক মতনই কিনেছেন। তারপর 1970 সালে উনি ওটা ওনারটা নিজের নামে করেছেন। পরবর্তীতে যখন লিস্ট হচ্ছে তখন ওই আগের মালিকের নাম ধরে ওটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে উনি খতে যে এটাকে অবমুক্তির জন্য, সেই ক্ষেত্রে খ তালিকার জন্য উনি অ্যাসিল্যান্ডের কাছে দরখাস্ত করতে হবে। না, উনি তো খ তালিকা থেকে অবমুক্তির জন্য যখন চেয়েছেন, তখন তো আবার আপনাকে নতুন করে নাম জারি করতে হবে। ওখানেই তো অবমুক্তির জন্য চাইলে নাম জারি বলছি, এই জমা করতে হবে, জমা খারিজ মানে নাম জারি। হ্যাঁ, ওইটাই নামজারি জমা খারিজ। নামজারিটা তো ওখানে থেকেই হয়, এক্স্যাক্টলি অ্যাসিল্যান্ডের ওখানে। ওইটা ঠিক আছে, ওখানে যে অ্যাপ্লিকেশনটা করবে ওই অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে এটা নাম জারিটা হবে ওনার নামে। আচ্ছা, এটাই করতে হবে ওনাকে। যদি কোনো নাম যে হয়, আরেকটা প্রশ্ন, যদি না হয় তখন কি করা যাবে? কি করবে? না করলে তখন সরাসরি মামলা করবেন, সরাসরি হাইকোর্টে আসবে, করতে পারবো। এখানে কারো অধিকার বঞ্চিত হবে না, ক্ষুণ্ণ করা যাবে না। আচ্ছা, অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই একটা ইম্পর্টেন্ট বিষয়ে সময় দেওয়ার জন্য। আজকে আমরা আসলে এখানে শেষ করছি। সুপ্রিয় দর্শকেরা, আবারও দেখা হবে আগামী সপ্তাহে, আমরা অন্য একটা বিষয় নিয়ে কথা বলব, এবং ততদিন পর্যন্ত আশা করব সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব প্রকার আইনি ঝামেলা থেকে মুক্ত থাকবেন। ধন্যবাদ।